লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের সিভিল অডিটের যে কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করছি কয়েকটা ভিডিও জুড়ে, তার 2022 সালের যে কোশ্চেনটা পড়েছিল তার যে 7 নম্বর কোশ্চেনটা মোটামুটি এরকম দাঁড়াচ্ছে। এমনভাবে সাতের ইয়েতে বলছে 7-এর এ ডিফাইন ব্যাংক ইন টার্মস অফ গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল, এর জন্য 5 নম্বর ছিল। তো সেটা মোটামুটি এরকমভাবে লেখা হয়েছে। এটার থেকে আরেকটু ভালো করে যদি লেখা যায় তাহলে কিন্তু ভালো নাম্বার পাওয়া যাবে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990-এর 2-এর বি নম্বরে নিয়মে ব্যাংকের সঙ্গে যে সংজ্ঞা দেওয়া আছে, ব্যাংকের এটা সংজ্ঞা হবে, যে সংজ্ঞা দেওয়া আছে সেটি অনুসারে আরবিআই অ্যাক্ট 1949 দ্বারা মনোনীত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর সেই সব শাখাকে বোঝাবে যার দ্বারা গভর্নমেন্ট, যারা আর কি যারা যার দ্বারা না যারা গভর্নমেন্টের এজেন্ট হিসাবে গভর্নমেন্টের হয়ে লেনদেন চালাবে। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের এসবিআই সাবসিডিয়ারি ব্রাঞ্চ অ্যাক্ট 1959 এর দ্বারা যেসব এজেন্টদেরকে সরকারের হয়ে লেনদেন করবার অনুমতি দিয়ে রেখেছে তাদেরকেও বোঝাবে। কিছুদিন আগে পর্যন্ত এই 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 একটা দ্বারা এসবিআইয়ের প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু দিয়ে গভর্নমেন্টের লেনদেন কিন্তু করা যেত না, কিন্তু বর্তমানে স্টেট ব্যাংকের সমস্ত ব্রাঞ্চই কিন্তু কি বলে গভর্নমেন্টের হয়ে লেনদেন করার পারমিশনটা পেয়েছে। আর তারপরে ব্যাংক ছাড়া এছাড়া আরেকটাও কথা এখানে আরবিআই একটা বলেছে, এছাড়াও আরবিআই অ্যাক্ট 1949-এর 45-এর 1 নম্বর ধারায় আরবিআই নিজেই যে ব্যাংকের শাখাকে আরবিআই শাখাকে গভর্নমেন্ট হয়ে লেনদেন করার অনুমতি রেখেছে তাদেরকেও বোঝাবে। গভর্নমেন্ট অ্যাক্টে কিন্তু এই আরবিআই নিয়মের কথা বলা আছে, ঠিক আছে। গভর্নমেন্টের নিয়মে 2 নম্বর বিতেই কিন্তু এই দুটো কথাই লেখা আছে। এছাড়াও আরবিআই অ্যাক্ট 1949 সালে আরবিআই নিজেই বা যে ব্যাংক বা শাখাকে গভর্নমেন্টের হয়ে লেনদেন করবার অনুমতি রেখেছে তাদেরকে বোঝাবে। এই অ্যাক্টটাকে কাজে লাগিয়ে বর্তমানে কিন্তু প্রায় 15 থেকে 17টা ব্যাংককে, ন্যাশনালাইজড ব্যাংকে কিন্তু এখন গভর্নমেন্টের হয়ে লেনদেন করার অনুমতি দেয় গভর্নমেন্ট। এটা দেখা যাবে গ্রিপসের চালান করতে গেলে এটা দেখা যাবে। 7-এর বি ডিসকাস দ্য স্যালিয়েন্ট ফিচার অ্যাবাউট দ্য ফাংশনিং অফ the bank in maintaining of government accounts as per provisions of the government accounting rule। এটার জন্য আবার 2015 এটার জন্য আবার 15 নম্বর দিয়ে দিয়েছে। তো এটা আমি গাইডলাইন একটা দিয়ে দিচ্ছি এখানে, সেটাকে বেস করে যদি আরেকটু ভালো করে পড়াশোনা করে রিসার্চ করে আরেকটু সুন্দর করে লেখা যায় তাহলে কিন্তু ভালো নাম্বার আসবে। এটা জাস্ট একটা গাইডলাইন হিসেবে ব্যবহার করা যেতে পারে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990 চ্যাপ্টার 2 তার জেনারেল আউটলাইন অফ সিস্টেম অফ অ্যাকাউন্ট সম্পর্কে কিন্তু বলা আছে। কোথায় বলা আছে সেই ধারাটা কিন্তু দেখতে হবে, এমনি এমনি এইটা পড়ে মুখস্থ করে চলে গেলাম হয়ে গেল তা বললে হবে না। কিন্তু গভর্নমেন্ট অ্যাকাউন্টিং রুল 1990 চ্যাপ্টার 2 তার এখানে আছে কিন্তু জেনারেল আউটলাইন অফ দ্য সিস্টেম অফ অ্যাকাউন্টস, এই কথাটা বলা আছে। আমার তো সেটাই বলতে চাইছি এখানে, ব্যাংক এর মধ্যে ওই ব্যাংকের সিস্টেমগুলোর কথা কিন্তু বলা আছে। তাহলে তার মধ্যে 7 নম্বর নিয়মে রুলে রিজার্ভ ব্যাংকের সঙ্গে সেন্ট্রাল ব্যাংকের যে সম্পর্ক এবং 8 নম্বর রুলে ব্যাংকের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সম্পর্ক এবং 9 নম্বর রুলে ব্যাংকের সঙ্গে স্টেট গভর্নমেন্টের যে সম্পর্ক তার কথা কিন্তু উল্লেখ করা আছে। এবার দেখা যাক আমরা 7, 8 কিভাবে কি বলছে সেগুলো একটু দেখি। 7 নম্বর রুল অনুসারে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করেছে, যার মাধ্যমে রিজার্ভ ব্যাংক সরকারের সাধারণ ব্যাংকিংটাকে কার্যক্রমটাকে পরিচালনা করে। এই কার্যক্রমে সরকারের পক্ষে অর্থ গ্রহণ বা সংগ্রহ, সরকারের পক্ষে কোনো অর্থের পরিশোধ বা প্রেরণ অন্তর্ভুক্ত রয়েছে। রিজার্ভ ব্যাংক এই চুক্তির শর্ত এবং 1934 সালের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইনের আওতায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া নির্দেশাবলীর অধীনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সকল সময়ে এই কার্যক্রমগুলি সম্পন্ন এবং পরিচালনা করে থাকছেন। এক কথায় বলতে গেলে এই নিয়মটির মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি চুক্তি করেছে, যার মাধ্যমে রিজার্ভ ব্যাংক সরকারের পক্ষে সকল আর্থিক লেনদেন পরিচালনা করবে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে এই কাজগুলি সম্পন্ন করবে। এটা হচ্ছে আরবিআই এর কাজ। 8 নম্বর যে নিয়মটা সেটাতে কি বলছে? 8 নম্বর নিয়মে বলছে কেন্দ্রীয় সরকারের প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগ তাদের আর্থিক লেনদেন, যেমন অর্থ গ্রহণ এবং প্রদান, পরিচালনার জন্য রিজার্ভ ব্যাংক বা অন্য মনোনীত ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলি ব্যবহার করবে। এখন আর নির্দিষ্ট শাখা নেই, এখন প্রত্যেকটা শাখা কিন্তু হয়ে গেছে বর্তমানে। এখন আর ব্যাংক, স্টেট ব্যাংকের প্রত্যেকটা শাখা বা অন্যান্য যে ব্যাংকগুলো অনুমোদিত আছে তার প্রত্যেকটা শাখাতেই কি ব্যবহার করা যায়। প্রতিটি রিজার্ভ ব্যাংকের শাখা নির্দিষ্ট ব্যাংকের যারা মন্ত্রণালয় ও বিভাগের লেনদেন পরিচালনা করেন
তাদের জন্য পৃথক অ্যাকাউন্ট রাখবে এবং নির্দিষ্ট সময় অন্তর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পে এবং অ্যাকাউন্টস অফিসারকে লেনদেনের বিবরণ জমা দেবে। এই তথ্যগুলি রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট সেন্ট্রাল অ্যাকাউন্ট সেকশনে নাগপুরে গিয়ে জমা হবে, যা কেন্দ্রীয় সরকারের সকল লেনদেনের হিসাব রাখবে। এতে আন্তঃসরকারি সমন্বয় এবং প্রতিরক্ষা, রেলপথ, ডাক বিভাগ লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। প্রতিরক্ষা, রেলপথ, ডাক বিভাগ এবং টেলিকমিউনিকেশনের বিভাগের লেনদেন রিজার্ভ ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করে যারা, এর অফিস থেকে শুরু হওয়ার সময় আলাদা করে শ্রেণীবদ্ধ হবে। ঠিক আছে, এই বিভাগগুলির জন্য আলাদা আলাদা ফান্ড বা অ্যাকাউন্ট, যেমন রেল ফান্ড, ডাক অ্যাসিস্ট্যান্ট, এরকম ধরনের ফান্ড ভাবে রাখা হবে, রিজার্ভ ব্যাংকের বইতে রাখা থাকবে। প্রতিটি শাখা সংশ্লিষ্ট লেনদেনের জন্য দৈনিক স্ক্রল এবং প্রয়োজনীয় চালান এবং প্রদত্ত চেক সমূহ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অফিসারকে কিন্তু পাঠাবে। এক কথায় বলতে গেলে এই নিয়মে বলা হচ্ছে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের লেনদেন রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলি থেকে সম্পন্ন হবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা করে অ্যাকাউন্ট থাকবে। প্রতিরক্ষার জন্য আলাদা অ্যাকাউন্ট, রেলপথের জন্য আলাদা অ্যাকাউন্ট, ডাক বিভাগের জন্য আলাদা অ্যাকাউন্ট, টেলিকমিউনিকেশনের জন্য আলাদা অ্যাকাউন্ট, বিভাগের জন্য আলাদা আলাদাভাবে অ্যাকাউন্ট পরিচালনা করা হবে। এবার নিয়ম 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়মে কি বলছে? 9 নম্বর নিয়ম অনুসারে প্রত্যেক রাজ্য সরকারও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সাথে একটি করে আলাদা করে চুক্তি করেছে। ঠিক আছে, এবার রাজ্য সরকারের কাছে চলে আসছে, যার মাধ্যমে সেই রাজ্যের সাধারণ ব্যাংকিং কার্যক্রম, যেমন অর্থ গ্রহণ প্রদান, অর্থ প্রেরণ, রিজার্ভ ব্যাংক পরিচালনা করছে। এটি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আইনের 1934 অনুযায়ী এবং রিজার্ভ ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী নির্দেশনা মেনে চলে। প্রত্যেক রাজ্যের কার্যক্রম শুধুমাত্র সেই রাজ্যের মধ্যে অবস্থিত রিজার্ভ ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলোতেই সীমাবদ্ধ থাকে। কোনো রাজ্যের বাইরে হওয়া লেনদেন সাধারণত সেই রাজ্যের হিসাব নিয়ন্ত্রক বা অ্যাকাউন্ট্যান্ট জেনারেল দ্বারা সম্পন্ন করা হবে যেখানে লেনদেনটা ঘটছে। অর্থাৎ প্রত্যেক রাজ্য সরকার রিজার্ভ ব্যাংকের সাথে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য একটি পৃথক চুক্তি করেছে এবং তবে এই কার্যক্রম শুধুমাত্র নির্দিষ্ট শাখার মধ্যে এবং একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। রাজ্যের বাইরের লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট হিসাব নিয়ন্ত্রককে যুক্ত করা হবে। এবারে 10 নম্বর নিয়ম কি বলছে? 10 নম্বর নিয়ম অনুসারে প্রত্যেকটি রিজার্ভ ব্যাংকের অফিস বা শাখা অথবা রিজার্ভ ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করা রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সেই রাজ্য সরকারের পক্ষ থেকে তার অবস্থান অনুযায়ী যে নগদ লেনদেনগুলো সম্পন্ন করে সেগুলোর জন্য একটি পৃথক হিসাব রাখবে। সে সমস্ত লেনদেন কেন্দ্রীয় সরকারের ব্যাংক হিসাবের সঙ্গে সংযুক্ত করা যাবে না এবং অন্যান্য রাজ্য সরকারের লেনদেনগুলিও সেই রাজ্যের যেখানে লেনদেনটি ঘটছে সেই হিসাবে সঙ্গে যুক্ত করা হবে। এই লেনদেনের বিবৃতি এবং সমস্ত সমর্থক ভাউচার, চালান, প্রদত্ত চেক ইত্যাদি প্রতিদিন ব্যাংকের প্রতিটি অফিস ও স্থানীয় অফিস এবং শাখা স্থানীয় কোষাধ্যক্ষ বা নিয়ন্ত্রককে অ্যাকাউন্ট্যান্ট জেনারেলকে প্রেরণ করবে। এছাড়া এই লেনদেনগুলি কেন্দ্রীয় হিসাব বিভাগ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নাগপুরকে কিন্তু জানানো হবে। সংক্ষেপে বলা যায় রিজার্ভ ব্যাংক এবং রাষ্ট্রীয় ব্যাংক যে রাজ্যে অবস্থিত সেই রাজ্য সরকারের পক্ষ থেকে নগদ লেনদেনের জন্য পৃথক একটা করে হিসাব রাখবে। কেন্দ্রীয় সরকারের হিসাবের বাইরে থাকা লেনদেনগুলি সেই রাজ্যের হিসাবের সঙ্গে যুক্ত করা হবে এবং প্রতিদিন স্থানীয় কোষাধ্যক্ষ বা হিসাব নিয়ন্ত্রককে তথ্য পাঠানো হবে। এইগুলো পড়তে হয়তো অনেকটা ঘিচিমিচি লাগছে, এটুকু একটু নিজেদেরকে পড়ে এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, আমি নাম্বারগুলো তো অন্তত নিয়মগুলো তো পাওয়া যাচ্ছে, সেই নিয়মগুলো দেখে নিজেরা একটুখানি এটার উপর দিয়ে পালিশ করতে হবে, তবে কিন্তু একটা ঠিক একটা নাম্বার পাওয়ার মতো একটা কোশ্চেনের অ্যান্সার হবে। এইবার 11 নম্বর নিয়ম। এই 11 নম্বর নিয়ম, এই নিয়মগুলোই কিন্তু ব্যাংকের সঙ্গে আলোচনার বিষয়। এটাকে একটু পড়ে আর একটু ভালোভাবে বুঝে দরকার হলে চ্যাট জিপিটির সাহায্য নিয়ে একটু করে ঠিক করে নিতে হবে। 11 নম্বর নিয়ম অনুসারে মহানগরী রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় হিসাব বিভাগ নাগপুরে কেন্দ্রীয় সরকারের এবং প্রত্যেক রাজ্য সরকারের ব্যাংকের সঙ্গে সম্পূর্ণ হিসাব রক্ষণ করবে। এই বিভাগ রাজ্য সরকারের মধ্যে লেনদেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে লেনদেনগুলি কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয় সেগুলির জন্য একটি সাধারণ ক্লিয়ারিং হাউস হিসাবে কাজ করবে।
বিভিন্ন রাজ্য সরকারের হিসাবগুলির মধ্যে যে সমন্বয় করতে হবে এবং এক রাজ্য সরকারের অন্য রাজ্যকে দেওয়া যে সমস্ত অর্থের পরিশোধ সেগুলি কেন্দ্রীয় হিসাব বিভাগের কাছে প্রয়োজনীয় এন্ট্রি হিসাবে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে জানাতে হবে। একইভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে নির্ধারিত লেনদেন এবং প্রতিরক্ষা, ডাক, টেলিকম, রেলওয়ে মধ্যে যে সমস্ত লেনদেন হবে সেগুলিও একই প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের ব্যালেন্স ডেবিট করবার জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ যখন কেন্দ্রীয় হিসাব বিভাগকে পরামর্শ পাঠাবে তখন একটি শংসাপত্র দিতে হবে, যাতে উল্লেখ থাকতে হবে যে এই পরামর্শটি কেন্দ্রীয় সরকারের জন্য পূর্ববর্তী ভুল ক্রেডিটের প্রত্যাহার হিসাবে গণ্য হচ্ছে এবং এটি পূর্বের করা অর্থ প্রদানের প্রত্যাহার নয়, যেগুলি কেন্দ্রীয় সরকারের প্রাপ্য ছিল এবং প্রয়োজনীয় বিস্তারিত তথ্য কেন্দ্র সরকারের প্রধান হিসাব কর্মকর্তাদের কাছে দেওয়া হচ্ছে। প্রত্যেক মাসের শেষে ব্যাংকের সমস্ত অফিস, শাখা এবং সংস্থার নগদ লেনদেন এবং নিজেদের বইয়ের সমন্বয় লেনদেনের হিসাব গ্রহণ করে কেন্দ্রীয় হিসাব বিভাগ প্রতিটি রাজ্য সরকারের সমাপনী ব্যালেন্স, মানে ক্লোজিং ব্যালেন্স, এটা সমাপনী ব্যালেন্সের একটি বিবৃতি সংশ্লিষ্ট হিসাব কর্মকর্তাদের কাছে পাঠাবে। সংক্ষেপে বলতে গেলে নাগপুরের রিজার্ভ ব্যাংকের কেন্দ্রীয় হিসাব বিভাগ কেন্দ্রীয় সরকার এবং প্রতিটি রাজ্য সরকারের সম্পূর্ণ হিসাব রক্ষণ করবে এবং বিভিন্ন রাজ্য সরকারের মধ্যে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে লেনদেন হয় তার সমন্বয় করবে। হিসাব নিয়ন্ত্রক কর্তৃপক্ষ লেনদেনের তথ্য প্রদান করবে এবং প্রতি মাসের শেষে রাজ্য সরকার সমাপনী ব্যালেন্সের বিবৃতি পাঠাবে। এইভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষ, আমাদের গভর্নমেন্ট আর কি, ভারতবর্ষের সরকার ব্যাংকের মাধ্যমে টোটাল হিসাবটাকে কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করে। ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টসের রক্ষণাবেক্ষণ করা হয় এবং পুরো নিয়ন্ত্রণটাকে বজায় রাখা হয়।